গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একাদশী বৈরাগী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 15ই সেপ্টেম্বর 1876 সালে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন বাঙালি উপন্যাসিক এবং ছোট গল্পের লেখক। তিনি সাধারণত শহর গ্রামের বাঙালি পরিবারের সমাজের জীবন নিয়ে লিখেছেন। আজকের গল্প একাদশী বৈরাগী। প্রধান চরিত্রে একাদশী, অপূর্ব, বিপিন ও গৌরী। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। কালিদহ গ্রামটা ব্রাহ্মণ প্রধান স্থান। ইহা গোপাল মুখুজ্জের ছেলে অপূর্ব ছোটবেলা হইতে ছেলেদের মোড়ল ছিল। এবার সে যখন বছর 5-6 কলিকাতার মেসে থাকিয়া অনার্স সমেত বিএ পাস করিয়া বাড়ি ফিরিয়া আসিল, তখন গ্রামের মধ্যে তাহার প্রসার প্রতিপত্তি আর অবধি রহিল না। গ্রামের মধ্যে একটা জীর্ণ শীর্ণ হাই স্কুল ছিল। তাহার সমবয়সীরা ইতিমধ্যে ইহার পাঠ সাঙ্গ করিয়া সন্ধ্যা ফিকিরি ছাড়িয়া 10 আনা 6 আনা চুল ছাঁটিয়া বসিয়াছিল। কিন্তু কলকাতা প্রত্যাগত এই গ্র্যাজুয়েট ছোকরা মাথায় চুল সমান করিয়া তাহার মাঝখানে এক প্রকাণ্ড নহর টিকির সন্ধান দেখিয়া শুধু ছোকরা নয়, তাহাদের বাবাদের পর্যন্ত বিস্ময়ে তাক লাগিয়া গেল। শহরে সভা সমিতিতে যোগ দিয়া জ্ঞানীগুণী লোকেদের বক্তৃতা শুনিয়া অপূর্ব সনাতন হিন্দুদের অনেক নিগূঢ় রহস্যের মতভেদ করিয়া দেশে গিয়াছিল। এখন সঙ্গীদের মধ্যে ইহার মুক্তকণ্ঠে প্রচার করিতে লাগল যে হিন্দু ধর্মের মতো এমন সনাতন ধর্ম আর নাই, কারণ ইহার প্রত্যেক ব্যবস্থাই বিজ্ঞানসম্মত। টিকির বৈদ্যুতিক উপকারিতা, দেহের ব্যাপারে সন্ধ্যা ফিকিরির পরম উপকারিতা, কাঁচকলা ভক্ষণের রাসায়নিক প্রতিক্রিয়া ইত্যাদি বহুবিধ অপরিজ্ঞানের তত্ত্বের ব্যাখ্যা শুনিয়া গ্রামের ছেলে বুড়ো নির্বিশেষে অনুভূত হইয়া গেল, এবং তাহার ফল হইল যে অনতিকালের মধ্যে ছেলেদের টিকি হইতে আরম্ভ করিয়া সন্ধ্যাগ্নিক, একাদশী, পূর্ণিমা ও গঙ্গাস্নানের ঘটার বাড়ির মেয়েরাও হার মানিল। হিন্দু ধর্মের পুরাণোদ্ধার, দোষোদ্ধার ইত্যাদি জল্পনা কল্পনা যুবক মহলে একেবারে হৈ হৈ পড়িয়া গেল। বুড়োরা বলিতে লাগিল, হ্যাঁ গোপাল মুখুজ্জে, বরাত বটে। মা কমলারও যেমন সুদিষ্ট সন্তান জন্ম দিয়াছে তেমনি। না হলে আজকাল এইগুলো ইংরাজি পাশ করিয়াও এই বয়সে এমনই ধর্মমতিগতি কয়েকটা দেখা যায়। সুতরাং দেশের মধ্যে অপূর্ব একটা অপূর্ব বস্তু হইয়া উঠিল। তাহার হিন্দু ধর্ম প্রচারিণী, ধূমপান নিবারণী, দুর্নীতি দলনী এই তিনটে স্বভাব আস্ফালনে গ্রামের চাষাভূষোর দল পর্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিল। 5 কড়ি তেওর তাড়ি খাইয়া তাহার স্ত্রীকে প্রহার করিয়াছিল শুনিতে পাইয়া অপূর্ব সদলবলে উপস্থিত হইয়া 5 কড়িকে এমনই সাহিত করিয়া দিল যে পরের দিন 5 কড়ি স্ত্রী স্বামী লইয়া বাপের বাড়ি পলাইয়া গেল। ভগা কাউরা অনেক রাত্রিরে বিল হইতে মাছ ধরিয়া বাড়ি ফিরবার পথে গাঁজার ঝোঁকে নাকি বিদ্যা সুন্দরের মালিনীর গান গাইয়া যাইতাছিল। ব্রাহ্মণপাড়ায় অবিনাশের কানে যাওয়ায় সে নাক দিয়া রক্ত বার করিয়া তবেই ছাড়িয়া দিল। দুর্গাডোমের 14-15 বছরের ছেলে বিড়ি খাইয়া মাঠ দিয়ে যাইতেছিল। অপূর্ব দলের ছোকরা চোখে পড়ায় সে পিঠের ওপর সেই জ্বলন্ত বিড়ি চাপিয়া ধরিয়া ফোসকা তুলিয়া দিল। এমন করিয়া অপূর্ব হিন্দু ধর্ম প্রচারিণী ও দুর্নীতি দলনী সবার ভানুমতির আমগাছের মতো সদ্যই ফুলের ফলের কালিদহ গ্রামটাকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল। এইবারে গ্রামের মানসিক উন্নতির দিকে নজর দিতে গিয়া অপূর্ব চোখে পড়ল যে স্কুলের লাইব্রেরিতে শশীভূষণের 1.5খানা মানচিত্র ও বঙ্কিমের 2.5খানা উপন্যাস ব্যতীত আর কিছুই নাই। এই দিনটার জন্য হেডমাস্টারকে অশেষরূপে লঞ্ছিত করিয়া অবশেষে নিজের লাইব্রেরি গঠন করিতে কোমর বাঁধিয়া লাগিল। তাহার সভাপতিত্বে চাঁদার খাতা, আইন কানুনের তালিকা এবং পুস্তকের লিস্ট তৈরি হতে বিলম্ব হইল না। এতদিন ছেলেদের ধর্মপ্রচারের উৎসাহে গ্রামের লোকেরা কোনো মতে সইয়াছিল, কিন্তু 2-1 দিনের মধ্যেই তাদের চাঁদা আদায়ের উৎসাহে গ্রাম ইতর ভদ্র গৃহস্থের কাছে এমনই ভয়াবহ হইয়া উঠিল, খাতা বগলে ছেলে দেখলেই তাহারা বাড়ির দরজা বন্ধ করিয়া ফেলিতে লাগিল। বেশ দেখা গেল, গ্রামের ধর্মপ্রচার ও দুর্নীতি দলনের রাস্তা যতখানি চওড়া পাওয়া যাচ্ছিল, লাইব্রেরির জন্য অর্থ সংগ্রহের পথ তাহার তত অংশের একাংশও প্রস্তুত নয়। অপূর্ব কী করিবে ভাবতেছিল।
এমন সময় হঠাৎ করে একটা ভারী সুরাহা চোখে পড়িল। স্কুলের অদূরে এক পরিত্যক্ত পৌর ভিটার প্রতি একদিন অপূর্ব দৃষ্টি আকর্ষণ হইল। শোনা গেল ইহা একাদশী বৈরাগীর। অনুসন্ধান করে জানা গেল লোকটা একটি গৃহীত সামাজিক অপরাধ করায় গ্রামের ব্রাহ্মণরা তাহার ধোপা নাপিত মুদি প্রভৃতি বন্ধ করিয়া বছর দশেকের পূর্বে উদ্বাস্তু করিয়া নির্বাসন করিয়াছেন। এখন সে 2 কোষ উত্তরে বাড়িপুর গ্রামে বসবাস করিয়াছেন। লোকটা নাকি টাকার কুমির, কিন্তু তাহার সাবেক নাম যে কি তাহা কেউই বলিতে পারিল না। হাড়ি ফাটার ভয়ে বহুদিন অব্যবহারে মানুষের স্মৃতি একেবারে লুপ্ত হইয়া গেছে। তদ্বদি এই একাদশী নামেই বৈরাগী মশাই সুপ্রসিদ্ধ। অপূর্ব তাল ঠুকিয়া কহিল, টাকার কুমির, সামাজিক কাঁচাদার? তবে এই ব্যাটাই লাইব্রেরির অর্ধেক ভার বহন করিতে বাধ্য, না হলে সেখানেও ধোপা নাপিত মুচি ও বন্ধ। বারুইপুরের জমিদার তো দিদির মামা শ্বশুর। ছেলেরা মাতিয়া উঠিল এবং অবিলম্বে ডোনেশনের খাতায় বৈরাগীর নামের পেছনে একটি মস্ত অঙ্কপাত হইয়া গেল। একাদশীর কাছে টাকা আদায় করা হইবে, না হলে অপূর্ব তাহার দিদির মামা শ্বশুরকে বলিয়া বারুইপুরেও ধোপা নাপিত বন্ধ করিবে। সংবাদ পাইয়া রসিক স্মৃতিরত্ন লাইব্রেরির মঙ্গলার্থে উপাচার্য হইয়া পরামর্শ দিতে গেলেন যে বেশ একটু মোটা টাকা না দিলে মহাপাপী বেটাটা কালীদহে বাস্তু কি করিয়া রক্ষা করে দেখতে হইবে। কারণ বাস না করিলেও এই ভিটাটার ওপর একাদশীর যে অত্যন্ত মমতা স্মৃতিরত্নের তা অগোচর ছিল না। যেহেতু 2 বছর পূর্বে জমিটুকু খরিদ লইয়া নিজের বাগানে অঙ্গীভূত করার অভিপ্রায় শেষ চেষ্টাও তিনি সফলকাম হতে পারেন নাই, তাহার প্রস্তাবে তখন একাদশী অত্যন্ত সাধু ব্যক্তির ন্যায় কানে আঙুল দিয়া বলিয়াছিল, এমন অনুমতি করবেন না ঠাকুরমশাই। ওই 1 ফোঁটা জমির বদলে ব্রাহ্মণের কাছ থেকে দাম নিতে আমি কিছুতেই পারবো না। ব্রাহ্মণের সেবায় লাগবে, এ তো আমার 7 পুরুষের ভাগ্য। স্মৃতিরত্ন নিয়তিশয়ে পুরকিত চিত্তে তাহার দেবদ্বিজের ভক্তিশ্রদ্ধার লক্ষ কোটি সুখ্যাতি করিয়া অসংখ্য আশীর্বাদ করার পরে একাদশী করজোড়ে সবিনয়ে নিবিত করিয়াছিল। কিন্তু এমনই পোড়ো অদৃষ্ট ঠাকুরমশাই যে 7 পুরুষের ভিটে আমার কিছুতেই হাতছাড়া করবার জো নেই। বাবা মরণকালে দিব্যি দিয়ে বলে গেছিলেন যে, খেতেও যদি না পারিস বাবা, বস্তু পিঠে কখনো ছাড়িস নে। সে আক্রোশ স্মৃতিরত্ন বিস্মিত হয় নাই। দিন 5 পরে একদিন সকালবেলা ছেলের দলটি 2 কোষ পথ হাঁটিয়া একাদশীর সদরে আসিয়া উপস্থিত হইল। বাড়ির মাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই মনে হয় লক্ষ্মীশ্রী আছে। অপূর্ব কিংবা তাহার দলের কেহ একাদশীকে পূর্বে কখনোই দেখে নাই, সুতরাং চণ্ডীমণ্ডপে পা দিয়াই তাহার মন বিতৃষ্ণায় ভরিয়া গেল। এ লোক টাকার কুমির হোক, হাঙড়ি হোক, লাইব্রেরির সম্বন্ধে যে পুঁটি মাছের উপকারে আসবে না তাহা নিঃসন্দেহ। একাদশীর পেশা তেজারতি, বয়স 60-এর ওপর হইয়া গেছে। সমস্ত দেহ যেমন শীর্ণ তেমনি শুষ্ক, কণ্ঠ ভরা তুলসীর মালা, দাড়ি গোঁফ কামানো, মুখখানা প্রতি চাইলে মনে হয় যে কোথাও ইহার লেশমাত্র রসকস আছে। ইক্ষু যেমন নিজের রসকলের পেছনে বাহির করিয়া দিয়া অবশেষে ইহার বন্ধনে তাহাকে জ্বালিয়া শুষ্ক করে, এ ব্যক্তি যেন মানুষকে পুড়িয়া শুষ্ক করবার জন্যই নিজের সমস্ত মনুষ্যত্বকে নিগড়াইয়া বিসর্জন দিয়া মহাজন হইয়া বসিয়া আছে। তাহার শুধু চেহারা দেখাইয়া অপূর্ব মনে মনে দমিয়া গেল। চণ্ডীমণ্ডপের ওপর ঢালা বিছানা, মাঝখানে একাদশী বিরাজ করিয়াছেন। তাহার সম্মুখে একটা কাঠের হাতবাক্স এবং একপাশে থাক দেয়া হিসাবের খাতাপত্র। একজন বৃদ্ধ গোছের গোমস্তা খালি গায়ে পৈতার গাছা গলায় ঝুলাইয়া স্লেটের ওপর সুতের হিসাব করিয়াছে এবং সম্মুখে পার্শ্বে বারান্দায় খুঁটির আড়ালে নানা বয়সের অবস্থার স্ত্রী পুরুষ সম্ম্লান মুখে বসিয়াছে। কেহ ঋণ গ্রহণ করিতে, কেউ সুদ দিতে, আবার কেউ ভিক্ষা করিতেই আসিয়াছে। কিন্তু ঋণের পরিশোধের জন্য কেউ যে বসিয়াছিল তাহা কারোরই মুখ দেখাইয়া মনে হইল না। অকস্মাৎ কয়েকজন অপরিচিত ভদ্র সন্তান দেখাইয়া একাদশী বিস্ময়পর্ণ হইয়া চাইল। গোমস্তা স্লেটখানা রাখিয়া কহিল, কোত্থেকে আসছেন? অপূর্ব কহিল, কালীদহ থেকে। মশাই আপনারা? আমরা সবাই ব্রাহ্মণ,
ব্রাহ্মণ শুনিয়া একাদশী সম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া ঘাড় ঝুঁকাইয়া প্রণাম করিল আর কহিল, বসতে আজ্ঞা হোক। সকলে উপবেশন করিলে একাদশী নিজেও বসিল। গোমস্তা প্রশ্ন করিল, আপনাদের কী প্রয়োজন? অপূর্ব লাইব্রেরির উপকারিতা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া চাঁদার কথা পাইতে গিয়া দেখিল একাদশী ঘাড় আরেক দিকে ফিরিয়া গিয়াছে। সে খুঁটির আড়ালে শ্রীলোকটির সম্বোধন করিয়া কইতেছে, তুমি কি খেপে গেলে হারুর মা? সুদ তো হয়েছে কুড়লে 7 টাকা 2 আনা। যদি 2 আনাই ছাড় করে নেবে, তার চেয়ে আমার গলায় পা দিয়ে জিভ বের করে মেরে ফেলো না কেন? তাহার পরে উভয় এমনই ধস্তাধস্তি শুরু করিয়া দিল যেন এই 2 আনা পয়সার ওপরেই তাহাদের জীবন নির্ভর করিতেছে। কিন্তু হারুর মাও যেমন স্থির সংকল্প, একাদশী তেমনই অটল। দেরি হইতাছে দেখিয়া অপূর্ব উভয়ের বাকবিতণ্ডার মাঝখানেই বলিয়া উঠিল, আমাদের লাইব্রেরির কথাটা। একাদশী মুখ ফিরিয়া বলিল, আজ্ঞে, এই যে শুনি। হ্যাঁ রে নফর, তুই কি আমাকে মাথায় পা দিয়ে ডুবুতে চাস রে? সে 2 টাকা এখনও শোধ দিলি নে, আবার 1 টাকা চাইতে এসেছিস কোন লজ্জায় শুনি? বলি সুদ টুদ কিছু এনেছিস? নফর ট্যাগ খুলিয়া 1 আনা পয়সা বাহির করিতেই একাদশী চোখ রাঙিয়া কহিল, 3 মাস হয়ে গেল না রে, আর 2 পয়সা কই? নফর হাত জোর করিয়া বলিল, আর নেই কর্তা, ধারার পর কত হাটে পায়ে পড়ে পয়সা 4টি ধার করে আনিছি, বাকি 2 পয়সা আইসে, হাটবারে দিয়া যাব। একাদশী গলা বাড়াইয়া দেখিয়া বলিল, দেখি তোর ওদিকের ট্যাগটা দেখি। নফর বাঁ দিকের ট্যাগটা দেখাইয়া অভিমান ভরে কহিল, 2 পয়সার জন্য মিছে কথা কইছি কর্তা? যে শালা পয়সা নেও তোমাদের ঠকায় তার মুখে পোকা পড়ুক, এই বলে দিলুম। তুই 4টে পয়সা ধার করে আনতে পারলি, আর 2 এমনি ধার করতে পারলি নে? মায়েরই দিলাসা কইলুম না কর্তা, মুখে পোকা পড়ুক। অপূর্বর গা জ্বলিয়া যাচ্ছিল, সে সহ্য না করিতে পারিয়া বলিয়া উঠিল, আচ্ছা লোক তুমি মশাই। একাদশী একবার চাহিয়া দেখিল মাত্র, কোনো কথা কইল না। পরাণ বাগদি সম্মুখের উঠান দিয়া যাইতেছিল। একাদশী হাত নাড়াইয়া ডাকিয়া কহিল, পরাণ, নফ আর কাঁচাটা একবার খুলে দেখ তোরে, পয়সা 2 বাঁধা আছে নাকি? পরাণ উঠাইয়া আসতে নফর রাগ করিয়া তাহার কাছে খুঁটে বাঁধা পয়সা 2 খুলিয়া একাদশীর সম্মুখে ছুঁড়িয়া ফেলাইয়া দিল। একাদশী এই বেয়াদপিতে কিছুমাত্র রাগ করিল না। গম্ভীর মুখে পয়সা 6টা বাস্কে তুলিয়া রাখাইয়া গোমস্তাকে কহিল, ঘোষাল মশাই, নফরার নামে সুদ আদায় জমা করে নেন। হ্যাঁ রে, 1 টাকা কি আবার করবি রে? অবশ্যক না হলেই কি এইচি মশাই? 8 আনা নিয়ে জানা, গোটা টাকা নিয়ে গেলেই তো 9-6 করে ফেলবি রে। তারপরে অনেক ঘষা মাজা করিয়া নফর মোড়ল 12 আনা পয়সা ক্লচ লইয়া প্রস্থান করিল। বেলা বাড়াইয়া উঠিয়াছিল। অপূর্বর সঙ্গী অনাথ চাঁদার খাতাটা একাদশীর সম্মুখে নিক্ষেপ করিয়া কহিল, যা দেবেন দিয়ে দিন মশাই, আমরা তো আর দেরি করতে পারি নে। একাদশী খাতাটা তুলিয়া লইয়া প্রায় 15 মিনিট ধরিয়া আগাগোড়া তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া খাতাটা ফিরিয়া দিয়া বলিল, আমি বুড়ো মানুষ, আমার কাছে আবার চাঁদা কেন? অপূর্ব কোনো মতে রাগ সামলাইয়া কইল, বুড়ো মানুষ টাকা দেবে না তো কি ছোট ছেলেতে টাকা দেবে? তারা পাবে কোথায় শুনি? বুড়ো সে কথার উত্তর না দিয়া কহিল, স্কুল তো হয়েছে 20-25 বছর, কই এতদিন তো কেউ লাইব্রেরির কথা তোলেনি বাপু। তা যাক, এ তো আর মন্দ কাজ নয়। আমাদের ছেলেপুলে বই পড়ুক আর না পড়ুক, আমার গায়ের ছেলেরা তো পড়বে। কি বলো ঘোষাল মশাই? বোঝা গেল না। তা বেশ, চাঁদা দেবো আমি। একদিন এসে নিয়ে যাবেন 4 আনা পয়সা। কি বলো ঘোষাল? এর কমে ভালো দেখায় না। অত দূর থেকে ছেলেরা এসে ধরেছে, যা হোক একটু নামডাক আছে বলেই তো। আরও তো লোক আছে, তাদের কাছে তো কেউ চাইতে যায় না। কি বলো হে? ক্রোধে অপূর্বর মুখ দিয়া কথা বার হইল না। এই 4 আনার জন্য আমরা এত দূরে এসেছি, তাও আবার অন্য একদিন এসে নিয়ে যেতে হবে? একাদশী মাথা নাড়াইয়া নাড়াইয়া বলিতে লাগিল, দেখলেন তো অবস্থা। 6 পয়সা হকের সুদ আদায় করতে গিয়ে বেটাদের কাছে কী ছ্যাঁচড়াপনাই না করতে হয়। তা এ পাটটা বিক্রি হয়ে না গেলে আর চাঁদা দেওয়ার সুবিধে? সুবিধা হবে এখানেও ধোপানাপিত বন্ধ হলে। বেটা পিসাজ সর্বাঙ্গে ছিটেপোটা কেটে জাথারি বষ্টম হয়েছে। আচ্ছা, বাড়িপুরে রাখালদাসবাবু আমাদের কুটুম্ব, মনে থাকে যেন বৈরাগী। বুড়ো বৈরাগী এই অভাবনিক কাণ্ডে হতবুদ্ধি হইয়া চাহিয়া রইল। বিদেশে ছেলেদের অকস্মাৎ এই কোদের হেতু সে কিছুতেই বুঝিতে পারিল না। অপূর্ব বলিল, গরিবের রক্ত শুষে সুদ খাবা তোমার বার করব, তবে ছাড়বো। নফর তখনও বসিয়াছিল। তাহার কাছে বাঁধা পয়সা 2 আদায় করার রাগে মনে মনে ফুঁসতেছিল।
বুড়োর লাঞ্ছনায় উপস্থিত সকলেই মনে মনে নির্মম আনন্দ উপভোগ করিতে লাগিল। তাহাদের মুখের ভাব লক্ষ্য করিয়া বিপিন উৎসাহিত হইয়া চোখ টিপিয়া বলিয়া উঠিল, তোমরা তো ভেতরের কথা জানো না, কিন্তু আমাদের গায়ের লোক আমরা সব জানি। কি গো বুড়ো, আমাদের গায়ে কেন তোমার ধোপা নাপতে বন্ধ হয়েছিল বলবো? খবরটা পুরাতন, সবাই জানিত। একাদশী সঙ্গপের ছেলে, জাত বৈষ্ণব নহে। তাহার একমাত্র বৈমাত্রের ভাগিনী প্রলোভনে পাড়ার কুলিয়া বাহির হইয়া গেলে একাদশী অনেক দুঃখ অনেক অনুসন্ধান করে তাকে ঘরে ফিরিয়া আনে। কিন্তু এই কাদাচরে গ্রামের লোক বিস্মৃত অতিশয় ক্ষুব্ধ হইয়া ওঠে। তথাপি একাদশীর মা বাপ মারা গেলে বইমাত্র ছোট বোনটিকে কিছুতেই পরিত্যাগ করতে পারে নাই। সংসারে তাহার কেউ ছিল না, ইহাকে শিশুকাল থেকে কোলে পিঠে করে মানুষ করিয়াছে। তাহার ঘটা করে বিবাহ দিয়েছিল, আবার অল্প বয়সে বিধবা হয়ে গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল। বয়স ও বুদ্ধির দোষে এই ভগিনীর এত বড় পদস্খলনে বৃদ্ধ কাঁদিয়া ভাসিয়া দিল। আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরিয়া অবশেষে তাহার সন্ধান পাইয়া তাহাকে ঘরে ফিরিয়া আনিল। তখন গ্রামের লোকের নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইয়া তাহার এই লজ্জিতা একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীকে আবার গৃহের বাহির করিয়া দিয়া নিজে প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিতে একাদশী কোনো মতেই রাজি হইতে পারিল না। এতঃপর গ্রামে তাহার ধোপা নাপিত মুদি প্রভৃতি বন্ধ হইয়া গেল। একাদশী নিরুপায় হইয়া ভগ লইয়া বৈষ্ণব হইয়া এই বারুইপুরে পলিয়া আসিল। কথাটা সবাই জানিত, তথাপি আর একজনের মুখ হইতে আর একজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যতা উপভোগ করিবার জন্য সবাই উদ্গ্রীব হইয়া উঠিল। কিন্তু একাদশী লজ্জার ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। তাহার নিজের জন্য নয়, ছোট বোনের জন্য। প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল। আজও তা তেমনই আছে, তিলান্ধ শুষ্ক হয় নাই। বৃদ্ধ তাহার ভালোরূপেই জানিত। পাছে বিন্দুমাত্র ইঙ্গিত তাহার কানে গিয়া সেই ব্যথা আলোড়িত হইয়া ওঠে, এই আশঙ্কায় একাদশী বিবর্ণ নিঃশব্দ মুখে চাহিয়া রইল। তাহার এই সকরুণ দৃষ্টির নীরব মিনতি আর কারুরও চক্ষে পড়িল না। কিন্তু অপূর্ব হঠাৎ অনুভব করিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। বিপিন বলিতে লাগিল, আমরা কি ভিখারি যে দুকোষ পথ হেঁটে এই রৌদ্রে 4 ঘন্টা পয়সা ভিক্ষে চাইতে এসেছি? তাও আবার আজ নয়, কবে ওর কোন খাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদের আর একদিন হাঁটতে হবে, তবে যদি বাবুর দয়া হয়। কিন্তু লোকের রক্ত শুষে সুদ খাওয়া বুড়ো, মনে করেছো যোগের গায়ে যোগ বসে না? আমি এখানেও না তোমার হাড়ির হাল করি, তো আমার নাম বিপিন ভাজ্যিই নয়। ছোট জাতকের পয়সা হয়েছে বললে চোখে কানে আর দেখতে পাও না। চলে অপূর্ব, আমরা যাই, তারপরে যা জানি করা যাবে। বলিয়া সে অপূর্বর হাত ধরিয়া টান দিল। বেলা 11টা বাজিয়া গিয়াছে। বিশেষত এতটা পথ হাঁটাইয়া আসিয়া অপূর্বের অত্যন্ত পিপাসা বোধ হওয়ায় কিছুক্ষণ পূর্বে চাকরটিকে সে জল আনিতে বলিয়া দিয়েছিল। তাহার পর কলহ বিবাদে সে কথা মনে ছিল না। তাহার তৃষ্ণার জল এক হাতে ও অন্য হাতে রেকাবি গুটি কয়েক বাতাসা লইয়া একটি 27-28 বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে তাহার জল চাওয়ার কথা স্মরণ হইল। গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া কিছুতেই মনে হয় না। পরনে গরদের কাপড়, স্নানের পর বোধ করি। এইমাত্র আহ্নিক করিতে বসিয়াছিল। ব্রাহ্মণ জল চাইতে চাকরের কাছে শুনিয়া সে আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে, আর কহিল, আপনাদের মধ্যে কে জল চেয়েছিলেন? পাটের শাড়ি পরে এলেই বুঝি তোমার হাতে জল খাবো আমরা? চক্ষের নিমিষে মেয়েটির হাত হইতে বাতাসার রেকাবটা ঝনাত করিয়া নিচে পড়িয়া গেল এবং অসীম লজ্জা চোখে দেখিয়া অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল। শক্রদেব বিপিনকে একটা কনুইয়ের গুঁতো মারিয়া কহিল, এসব কি বাঁদরামো হচ্ছে? কাণ্ডজ্ঞান নেই? বিপিন পাড়াগাঁয়ের মানুষ, কলহের মুখে অপমান করিতে নরনারী ভেদাভেদ জ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীর পুরুষ। সে অপূর্বর খোঁচা খাইয়া আরও নিষ্ঠুর হইয়া উঠিল। চোখ রাঙাইয়া হাঁকিয়া কহিল, কেন মিছে কথা বলছি নাকি? ওরা এত বড় সাহস যে বামুনের ছেলের জন্য জল আনে। আমি হাটে হাড়ি ভেঙে দিতে পারি জানো? অপূর্ব বুঝিল আর তর্ক নয়, অপমানের মাত্রা তাহার বাড়িবে বই কমিবে না। আমি আনতে বলেছিলাম বিপিন, তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না। চলো আমরা এখন যাই। গৌরী রেকাবিটা কুড়িয়া লইয়া কাহারও প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে দরজার আড়ালে গিয়ে দাঁড়াইল। দাদা, এরা যে কিসের চাঁদা নিতে এসেছিলেন, তুমি দিয়েছো? একাদশী এতক্ষণ পর্যন্ত বিলহলের ন্যায় বসিয়াছিল। ভগিনীর আহ্বানে চকিত হইয়া দেখিল আর কহিল, না, এই যে দেই দিদি। অপূর্বর প্রতি চাইয়া হাত জোর করিয়া কহিল, বাবু মশাই, আমি গরিব মানুষ, চারা নাই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুরনায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল। অপূর্ব ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল,
কিন্তু এত কাণ্ডের পর সেই চারানার প্রস্তাবে তাহার নিজেরও অত্যন্ত ঘৃণাবোধ হইল। আত্মসংবরণ করিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় কিছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহার আগের কথা, একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, এটা কলিকাল, বাগে পেলে কেউ কি কারো ঘাড় ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, 5 ঘন্টা পয়সাই খাতায় খরচ লেখো, আর কি করব বলো। বলিয়া বৈরাগী পুরনায় একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিল। তাহার মুখ থেকে অপূর্বর এবার হাসি পাইল। এই কুৎসিতজীবী বৃদ্ধের পক্ষে 4 আনার এবং 5 আনার মধ্যে কত বড় প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল। থাক বৈরাগী, তোমায় দিতে হবে না। আমরা 4-5 আনা পয়সা নিই না, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই 5 আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তর একটা প্রতিবাদ আসিবে। তাহার অঞ্চলের প্রান্তটুকু তখনই দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথা কহিল না। যাইবার পূর্বে অপূর্ব যথার্থ ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকই অন্তত ক্ষুদ্র। দান করা সম্বন্ধে 5 আনা পয়সার অধিক ইহাদের ধারণা নেই। পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থিমাংস। পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কাজ সংসারে নাই। অপূর্ব সদল বলে উঠিয়া দাঁড়াতেই একটি বছর 10-এর ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল। ছেলেটির গলায় উত্তরীয়, বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমনই কিছু একটা ঘটিয়া থাকবে। তাহার বিধবা জননী বারান্দার খুঁটির আড়ালে বসিয়াছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, ফুটে, তুই যে এখানে? পুঁটে আঙুল দেখিয়া কহিল, আমার মা বসে আছে। মা বললেন, আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে। বলিয়া সে একাদশীকে দেখাইয়া দিল। কথাটা শুনিয়া সকলেই বিস্মিত ও কৌতূহলী হইয়া উঠিল। ইহার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখিবার জন্য অপূর্ব নিজের আকাণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল। তোমার নামটি কি বাবা? বাড়ি কোথায়? আমার নাম শশধর, বাড়ি ওই কালীদহে। তোমার বাবার নামটি কি? এর বাপ অনেক দিন মারা গেছে। পিতামহ রামচরণ চাটুর্যের ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। 7 বছর পরে মাসখানেক হলো ফিরে এসেছিলেন। পরশু এদের ঘরে আগুন লাগে। আগুন নিভতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন। আর কেউ নেই, এই নাতিটাই শ্রাদ্ধাধিকারী। কাহানি শুনিয়া সকলে দুঃখ প্রকাশ করিল, শুধু একাদশী চুপ করিয়া রইল। টাকার হাতছিটা আছে? যাও তোমার মাকে জিজ্ঞেস করে এসো। কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার কাপড়টা সরাইয়া জবাব দিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেছেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষে দাও। ঘোষাল মশাই এতক্ষণ খাতার লেখা ছাড়িয়া একাগ্র চিত্রে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, বলি, কেউ সাক্ষীটা কি আছে? হুম, না, আমরাও জানতুম না। ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন। শুধু কাঁদলেই তো হয় না বাপু, এইসব মকবল টাকা কড়ির কাণ্ড যে। সাক্ষী নেই, হাতছিটাও নেই, তাহলে কিরকম হবে বলো দেখি। কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কারোরও বুঝিতে বাকি রইল না। একাদশী এবার কথা কইল, ঘোষালের প্রতি চাহিয়া কহিল, আমার মনে হচ্ছে যেন 500 টাকা কে জমা রেখে আর নেয়নি। তুমি একবার পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি, কিছু লেখা টেকা আছে নাকি। কে এত বেলায় ভূতের ব্যাগের খাটতে যাবে বাপু? সাক্ষী নেই, রসিদপত্র নেই। রসিদপত্র নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি? পুরনো খাতা দেখুন, আপনি না পারলে আমাকে দিন, দেখে দিচ্ছি। সকলেই বিস্মিত হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। কত বছর হয়ে গেল মা, এতদিনের খাতা খুঁজে বার করা তো সোজা নয়। খাতাপত্রের আন্ডিল তা জমা থাকে, পাওয়া যাবে বই কি। তুমি বাছা কেঁদো না দেখি, হকের টাকা হয়তো পাবে বই কি তুমি। আচ্ছা শোনো, কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞেস করে খাতা দেখে আমি বার করে দেব। আজ এত বেলায় তো আর হবে না। বলিয়া ঘোষাল ঘাড় নাড়াইয়া সম্মুখে খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল। কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আহ্বান করার অর্থ অত্যন্ত সুস্পষ্ট। অন্তরাল হইতে গৌরী কহিল, 8 বছর আগের
তাহলে 1301 সালের খাতাটা একবার খুলে দেখুন তো, টাকা জমা আছে কি না। এত তাড়াতাড়ি কিসের মা? আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে 2 কোষ হেঁটে এসেছেন, 2 কোষ এই রৌদ্রে হেঁটে যাবেন, আবার কাল আপনার কাছে আসবেন। এত হাঙ্গামার কাজ কি ঘোষাল কাকা? সত্যিই তো ঘোষাল মশাই, ব্রাহ্মণের মেয়েকে মিছিমিছি হাঁটানো কি ভালো? বাপরে, দাও দাও চটপট দেখে দাও। আমি সই করে নিচ্ছি, তুমি আবার। না না, আমাকেই দাও না ঠাকুর, নিজের চোখে দেখে দেই। ঘোষাল মশাই, এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা রয়েছে, আমি জানি কি না ঠাকুর মশাই আমাদের সব সময় চোখে দেখতে পায় না। একাদশী দরজার দিকে চাইয়া একটু হাসিল। এতগুলি লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গাত্মটি ঘোষালের মুখ কালি হইয়া গেল। সেদিনের সমস্ত কর্ম শেষ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল, তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছিল। এই দেখলেন ছোট লোক বেটার আস্পর্ধা? আপনার মতো ব্রাহ্মণ সন্তানের পায়ের ধুলো পড়েছে হারামজাদার 16 পুরুষের ভাগ্যি। বেটা পিচেস কিনা 5 ঘন্টা পয়সা নিয়ে ভিখারি বিদায় করতে চায়। দুদিন সবুর করুন না। হারামজাদা মহাপাপীর ধোপা নাপতে বন্ধ করে 5 ঘন্টা পয়সা দেওয়া বার করে দিচ্ছি। রাখালবাবু আমাদের কুটুম, সে মনে রাখবেন ঘোষাল মশাই। আমি ব্রাহ্মণ, দুবেলা সন্ধ্যা আহ্নিক না করে জলগ্রহণ করি নে। দুটো মুক্তর জন্যে কিরকম অপমানটা দুপুরবেলা আমাকে করলে চোখে দেখলেন তো? বেটার ভালো হবে মনেও করবেন না। সে বেটি যারে ছুলে নাইতে হয় কিনা বামনের ছেলের 30টা জল নিয়ে আসে সে। টাকার গুমোরটা কিরকম হয়েছে দেখছেন? একবার ভেবে দেখুন দেখি। অপূর্ব এতক্ষণ একটা কথাতেও কথা যোগ করে নাই। সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল, অনাথ, আমি ফিরে চললুম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে। ফিরে কোথায় যাবেন? ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। হু হু, আপনি এদের নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে। সকলের চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া পড়িল। বিপিন তাহার হাত ধরিয়া এক টান দিয়া বলিল, চল চল, দুপুর রোদ্দুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না। তুমি সে পাত্রই বটে, তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল। অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ়স্বরে কহিল, সত্যি আমি তার দেওয়া সেই জলটুকু খাবার জন্য ফিরে যাচ্ছি। তোমরা ঘোষাল মশাইয়ের ওখান থেকে খেয়ে এসো, ওই গাছতলায় আমি অপেক্ষা করে থাকব। তাহা শান্তস্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল, এর প্রায়শ্চিত কি করতে হয় তা জানেন? খেপে গেলে নাকি? তা জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় সে তখন ধীরে সুস্থে করা যাবে, কিন্তু এখন তো পারলাম না। সে এই প্রখর রৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করিল। শেষ হলো আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একাদশী বৈরাগী। একাদশীর চরিত্রে শুভ, অপূর্ব ও বিপিনের চরিত্রে রণজয় রায়চৌধুরী ও গৌরীর চরিত্রে প্রতিমা শিকারী নস্কর এবং অন্যান্য চরিত্রে শুভ, ক্যামেলিয়া, পলরব ও সুমন নস্কর। গল্প পাঠে ও পরিচালনায় আমি পলরব, পরিকল্পনায় শুভ, পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গল্পপুর লোকাল।